বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে কঠিন অধ্যায় 5 4 নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2017 নিয়ে। তো চট্টগ্রাম বোর্ড 2017 এই প্রশ্নটি তুলনামূলকভাবে খুব একটা কঠিন নেই, এটা অনেকটাই সহজ। তারপরেও তোমাদেরকে তো শিখতে হবে, জানতে হবে। আশা রাখি তোমরা পুরো ক্লাসটি ভালোভাবে দেখবে এবং আমার সাথে থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। চট্টগ্রাম বোর্ড 2017 দেখো কি আসছে। 1 নম্বর প্রশ্নটা আসছে, আসলাম কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি শেয়ারে 10 টাকা করে 5 লাখ শেয়ারে বিভক্ত, মানে প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, শেয়ার সংখ্যা হলো 5 লাখ। এটা অনুমোদিত মূলধন, ঠিক আছে। এটা যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করব তখন অনুমোদিত মূলধন নামে একটা এন্ট্রি আমরা করব, ওখানে এন্ট্রিটা অ্যাড করে দেব ওখানে। আচ্ছা, তারপরে রেওয়া মিল দেওয়া আছে, নিচে কি দেওয়া আছে দেখো। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 3 লাখ, ক্রয় দেওয়া আছে 17,75,000, ভ্যাট চলতি হিসাব দেওয়া আছে 2,50,000। তো এটি ডেবিট পাশে দেওয়া আছে। ভ্যাট চলতি হিসাব যদি ডেবিট পাশে দেওয়া থাকে তাইলে আমরা চলতি সম্পদে দেখাই দেব, আর যদি ভ্যাট চলতি হিসাব ক্রেডিট পাশে দেওয়া থাকে তাইলে চলতি দায়ে দেখাবো। নগদ তহবিল দেওয়া আছে, সরাসরি চলতি সম্পদ, আয়কর প্রদান এটা মূলধনের সাথে সমন্বয় হবে বা সংরক্ষিত আয় বিবরণীতে সমন্বয় হবে। অনাদায়ী পাওনা এটি পরিচালন খরচ। ভাড়া 1/4 অংশ কারখানা। তো এখানে একটা কথা, একটা নতুন কথা এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? 1/4 অংশ হলো কারখানায়, দ্যাটস মিন এই কারখানার যে অংশটা এটি হলো প্রত্যক্ষ খরচ, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, বুঝতে পারছো? অর্থাৎ মোট মুনাফার মধ্যে ব্যয় হিসাবে দেখাতে হবে। মোট মুনাফা নির্ণয় করার আগে যে ব্যয় হিসাবগুলো দেখানো হয় সেগুলোতে দেখাতে হবে। বিক্রয়ের উপর বাট্টা বিক্রয় থেকে বাদ দেব। প্রাপ্য হিসাব, তো এটা দেনাদারের মতো চলতি সম্পদ। শেয়ার মূলধন, তো এখানে দেওয়া আছে প্রতি শেয়ার 10 টাকা করে, 2,96,500 শেয়ার দেওয়া রয়েছে। তো অনুমোদিত শেয়ার ছিল 5 লাখ, কিন্তু ইস্যুকৃত বা বিলিখিত শেয়ার রয়েছে 2,96,500। সঞ্চিতি তহবিল দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, ক্রয়ের উপর বাট্টা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। প্রদেয় হিসাব, এটি চলতি দায়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা পরিচালন ব্যয়, অর্থাৎ অনাদায়ী পাওনা থেকে বাদ যাবে। সংরক্ষিত আয় প্রারম্ভিক উদ্বৃত্ত, এটা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার সময় আমাদের লাগবে। সমন্বয় কি দেওয়া আছে দেখো। সমাপনী মজুত পণ্যের মূল্য 8,75,000 টাকা। শ্রমিকের ক্ষতিপূরণ মামলা 12,000 টাকা বিচারাধীন রয়েছে, তাইলে এটি কি, এটি দায় হিসেবে দেখাইতে হবে। ক্ষতিপূরণ মামলা বিচারাধীন, ঠিক আছে, সম্ভাব্য দায় হিসেবে দেখাইতে হবে। চলতি বছরে লিড লাভের 3 লাখ টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর, তাহলে সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে, ঠিক আছে। প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরবো। মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। করণীয় বলেছে দেখো। ক নম্বর প্রশ্ন বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে নেট মুনাফা এত টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো, করতে পারবো। গ নম্বর বলেছে 2015 সালে 31 ডিসেম্বর তারিখে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। ওকে, আমরা করতে পারবো। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা আগে করব। তো ক নম্বর প্রশ্নের অ্যান্সার, তো ক নম্বর প্রশ্ন বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয়ে দেখো, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য নিতে হবে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করতে হবে, তারপরে প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে, যোগ করে সমাপনী মজুত পণ্য মাইনাস করে দিতে হবে, দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে, বুঝতে পারছো? তো প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে 3 লাখ টাকা, বসাই দিলাম। ক্রয় দেওয়া আছে রেওয়া মিলে সরাসরি 17,75,000 টাকা দেওয়া আছে, আর ক্রয়ের উপর বাট্টা দেওয়া ছিল 25,000 টাকা, এটা মাইনাস করে দেবো ক্রয় থেকে, তো বের হয়ে গেল এটি নেট ক্রয়। এরপর কারখানা ভাড়া, ওই যে 2 লাখের যে
1/4 অংশ কারখানায় ছিল, সেটি এই কারখানা ভাড়াটা। তো 2 লাখকে 4 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে গুণ করবো, করলে 50,000 টাকা হয়। তো আর কোনো প্রত্যক্ষ খরচ নাই, এই কয়েকটা খরচই ছিল, এই 3টা যোগ করলাম। যোগ করার পরে সমাপনী মজুত পণ্য 8,75,000 টাকা মাইনাস করে দিলাম, দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হলো 12,25,000 টাকা। ঠিক আছে, এটি ক নম্বর প্রশ্নের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলেছিল সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তো প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে দেওয়া আছে 3,75,000, যোগ চলতি বছরের নেট লাভ প্রশ্নে দেওয়া আছে 18,20,000। তো 3,75,000 আর 18,20,000 দুটো যোগ করলে কত হয়? 21,95,000। এখন বন্টন করতে হবে। তো বন্টন সমূহ যেটা বাদ দিতে হবে, আয়কর প্রদান সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে 2,50,000 টাকা। তারপর সঞ্চিত তহবিলে স্থানান্তর দেওয়া আছে 3 লাখ টাকা, সমন্বয়ে দেওয়া ছিল, এটা স্থানান্তর হবে। তারপর হলো ঘোষণাকৃত লভ্যাংশ, তো মূলধনের 10%। তো মূলধন ছিল কত? 2,96,05,000। তো এর 10% ছিল 2,96,500। তো এই তিনটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে সংরক্ষিত আয় সমাপনী উদ্বৃত্ত বের হয় 13,48,500 টাকা। এটি খ নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। গ নম্বর প্রশ্নটা চেয়েছিল কি চেয়েছিল আমরা একটু দেখে আসি। মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। মোট সম্পদ আর মোট দায়, তাইলে মোট সম্পদ এবং মোট দায়, তাইলে চলতি সম্পদ আগে নির্ণয় করব। নগদ তহবিল দেওয়া ছিল, তারপরে হলো ভ্যাট চলতি হিসাব দেওয়া ছিল, সরাসরি রেওয়া মিলে দেওয়া ছিল। প্রাপ্য হিসাবের কাহিনীটা আসো। তো প্রাপ্য হিসাব রেওয়া মিলে দেওয়া আছে 33,500 টাকা, কিন্তু অনাদায়ী পাওনার সঞ্চিতি 5% ধরতে হবে। তো এই 33,500 টাকার উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি যেটা হবে সেটা মাইনাস করে দিতে হবে, কারণ সমন্বয়ে বলাই আছে অনাদায়ী পাওনার সঞ্চিতি প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে। তো এটা মাইনাস করে দিলাম। তারপর সমাপনী মজুত পণ্য আছে, দিয়ে দিলাম। তো মোট চলতি সম্পদ বের হয়ে গেল 52,60,000। তারপর আর স্থায়ী সম্পদও নাই বা দীর্ঘমেয়াদী দায়ও নাই, কোনো কিছুই নাই। তো এই পর্যন্ত সম্পদ ছিল রেওয়া মিলে। এরপর দায় সমূহের মধ্যে আসো, চলতি দায় ছিল প্রদেয় হিসাব আর ঘোষণাকৃত লভ্যাংশ ছিল, এই দুইটাই ছিল। লভ্যাংশ ঘোষণা যেটা করছিল সেটা দায়, আর প্রদেয় হিসাবটাই দায়, চলতি দায়। আর সম্ভাব্য দায় ছিল এই যে শ্রমিকের ক্ষতিপূরণ মামলা বিচারাধীন যেটা, এইটি হলো সম্ভাব্য দায়। তো এই কয়েকটা, ঠিক আছে, সম্ভাব্য দায় হিসেবে দেখাই দিতে হবে। এটি ছিল গ নম্বর প্রশ্নের অ্যান্সার। আসো 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি। তো 2 নম্বর প্রশ্ন বলেছে যে আফজাল লিমিটেডের প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 10,000 শেয়ারে বিভক্ত 1 লাখ টাকা অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন মাত্র 1 লাখ টাকা, ঠিক আছে। প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে, 10,000 শেয়ার। তো দেখুন রেওয়া মিল দেওয়া আছে নিম্নরূপ। শেয়ার মূলধন 8,000 শেয়ার, 8,000 শেয়ার ইস্যু করছে, তাহলে 80,000 টাকা হবে। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব 25,000, প্রদেয় হিসাব 12,000। পণ্য ক্রয় ও বিক্রয়, তো পণ্য ক্রয় 75,000, পণ্য বিক্রয় 1,40,000। ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, তাহলে 1 বছরে অবলোকন ধরতে হবে। নেট লাভ নির্ণয় করার জন্য বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসাবে অবলোকন দেখাই দেব, আর আর্থিক অবস্থা বিবরণীতে এই যে অবলোকনটা মাইনাস করে ইজারা সম্পত্তি দেখাই দেব। দালান কোটা দেওয়া আছে স্থায়ী সম্পদ, কলকব যাবে স্থায়ী সম্পদ, মজুরি প্রত্যক্ষ খরচ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, বেতন পরোক্ষ খরচ পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, বিমা সালামি পরোক্ষ খরচ পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, বাড়ি ভাড়া এটা অপরিচালন ব্যয়ের মধ্যে যাবে। তারপর অনাদায়ী পাওনা, এটি পরিচালন ব্যয়। পণ্য ফেরত, তো পণ্য ফেরত ডেবিটেরটা হলো বিক্রয় ফেরত, ক্রেডিটেরটা হলো ক্রয় ফেরত, ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। লভ্যাংশ প্রদান, তো লভ্যাংশ প্রদান এটা সংরক্ষিত আয় থেকে মাইনাস করে দেব। সংরক্ষিত আয় দেওয়া আছে, তো নগদ তহবিল এত টাকা দেওয়া আছে। তো সমন্বয় কি দেওয়া আছে দেখো, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, ওকে। বকেয়া মজুরি 5,000 টাকা, মজুরির সাথে যোগ করে দেব। বকেয়া ভাড়া 2,000 টাকা, ভাড়ার সাথে যোগ করে দেবো। আর দুইটা খরচই চলতি দায়, আর্থিক অবস্থা বিবরণীতে দায় যাবে। আর এখানে খরচ হিসেবে যখন আমরা বিশদ আয় বিবরণীতে খরচ দেখাবো তখন খরচের সাথে যোগ করে দেব। প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে, ওকে। প্রাপ্য হিসাব যেটা দেওয়া আছে এর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরবো, ধরে অনাদায়ী পাওনার সাথে যোগ করে দেব। শেয়ার প্রতি 3 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে, তো যেটি ইস্যুকৃত শেয়ার ছিল সেই শেয়ারের উপর 3 টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে। সঞ্চিতি তহবিলে
৬,০০০ টাকা স্থানান্তর করতে হবে। তো এটা মাইনাস করতে হবে সংরক্ষিত তহবিল থেকে। দালান কোটার ওপর 5% এবং কলকবজার উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। তো এটা পারবো। আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে নেট ক্রয় ও নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো নেট ক্রয় ও নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করবো আমরা, পারবো খুব সহজে। খ নম্বর প্রশ্ন বলেছে 31 ডিসেম্বর 2015 তারিখের সমাপ্ত বছরের জন্য কোম্পানি আয় বিবরণী তৈরি করো। আমরা এটা খুব সহজে পাবো। আয় বিবরণীটা তৈরি করতে বিশদ আয় বিবরণী যেটা, উক্ত তারিখে কোম্পানির চলতি মূলধন নির্ণয় করো। তো চলতি মূলধন নির্ণয় করার সূত্র হলো চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করে দিব। তো আমরা চলতি সম্পদ এবং চলতি দায় আগে নির্ণয় করি, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন বের হয়ে যাবে। খুব সহজ প্রশ্ন। তো ক নম্বর প্রশ্নটা অ্যান্সার আগে করে নিই। তো বিক্রয় থেকে ফেরত বাদ দিতে হবে। তো বিক্রয় ছিল 1,40,000, রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে। আর পণ্য ফেরত ডেবিট পাশে টাকা দেওয়া আছে, ক্রেডিট পাশে টাকা দেওয়া আছে। তো ডেবিট পাশে দেওয়া আছে 4,000 টাকা, এটি বিক্রয় ফেরত হিসেবে ধরতে হবে। আর ক্রেডিট পাশে 3,500 টাকা দেওয়া আছে, ওটি ক্রেডিট ক্রয় ফেরত হিসেবে ধরতে হবে। তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করলে 1,37,000 টাকা হলো। এরপর নেট ক্রয় বের করব। তো ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস করতে হবে। তো ক্রয় বের করতে নেট ক্রয় বের করার জন্য কি করতে হয়, ক্রয়ের সাথে অলিখিত খরচ যোগ করতে হয়, ক্রয় ফেরত মাইনাস করতে হয়, ক্রয়ের উপর বাট্টা মাইনাস করতে হয়, ঠিক আছে, ক্রয় ভ্যাট মাইনাস করতে হয়, তারপরে হলো বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস করতে হয়, ঠিক আছে, এই সমস্ত জিনিস। তো এত কিছু বিনামূল্যে দেওয়া নাই বা সমন্বয়েও দেওয়া নাই, শুধুমাত্র ফেরত দেওয়া আছে। তো ফেরত বাদ দিলেই বের হয়ে যাবে নেট ক্রয়। তো এটি ক নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। খ নম্বর বলেছে বিশদ আয় বিবরণী তৈরি করতে বলছে। তো নেট বিক্রয় প্রথমে লিখে নেব, তারপর বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া নাই, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে দেওয়া নাই, নেট ক্রয় দেওয়া আছে, নেট ক্রয় আমরা লিখে নিলাম, নেট ক্রয় যেহেতু ক নম্বরে পেয়েছি। তারপরে মজুরি দেওয়া আছে 6,000 টাকা, বকেয়া আছে 5,000 টাকা, সমন্বয়ে বকেয়া বলে দিছিল, তাইলে 5,000 টাকা যোগ করে দিলাম 11,000 টাকা। এই তিনটা যোগ করার পর সমাপনী মজুদ পণ্য মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে 42,500 টাকা হলো। তো 1,36,000 থেকে 42,500 টাকা মাইনাস করলে 93,500 টাকা থেকে এটি মোট মুনাফা, ঠিক আছে। এরপর পরিচালন ব্যয় মাইনাস করতে হবে। তো পরিচালন ব্যয় প্রথম বেতন আসবে, তারপর বিমা সালামি আসবে, বাড়ি ভাড়া আসবে। তো বাড়ি ভাড়ার মধ্যে 2,000 টাকা বকে আছে, 2,000 টাকা বাড়ি ভাড়ার মধ্যেও 2,000 টাকা বকে আছে, তো যোগ করে দেব। তারপর ইজারা সম্পত্তি অবলোকন, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য 10,000 টাকা ছিল, তাহলে 10,000কে ভাগ দিব 10 দিয়ে, 1 দিয়ে গুণ করলে 1 বছরের অবলোকন বের হয়ে যাবে 1,000 টাকা। অনাদায়ী পাওনার সঞ্চিতি 1,000 টাকা আছে। আর সমন্বয়ে বলে দিছিল যে অনাদায়ী পাওনার সঞ্চিতির ওপর 5% অবচয় ধরতে হবে। এই যে অনাদায়ী পাওনার সঞ্চিতির উপর প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে। তো প্রাপ্য হিসাব কত রয়েছে দেখো, এই যে প্রাপ্য হিসাব দেওয়া আছে 25,000। তো 25,000-এ 5% হবে 1250 টাকা সম্ভবত, হ্যাঁ 1250 টাকা। তো অ্যাড করে দেবো, যেহেতু অনাদায়ী পাওনার সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া নাই, তাহলে মাইনাস করার দরকারও নাই, তাই সরাসরি এটা চলে যাবে। এরপর অবচয় দালান কোটার 5%, কলকবজার 5% বলা আছে, পুরো আমরা করে নিলাম, ঠিক আছে। তো অবচয়টা ক্যালকুলেশন করে নিলাম, সবগুলো যোগ করার পরে বাদ দেব। তো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হয় পরিচালন মুনাফা। যেহেতু পরিচালন মুনাফার পরে পরিচালন আয়, ব্যয়, অপরিচালন আয় এবং ব্যয় নেই, তার মানে কি এটি পরিচালন মুনাফাও, এটি নেট মুনাফাও। তো নেট মুনাফা হিসেবেই দিয়ে দেব ক্যালকুলেশন করে। গ নম্বর প্রশ্ন বলেছিল চলতি মূলধন নির্ণয় করো। তো প্রথমে চলতি সম্পদ, তারপর চলতি দায় নির্ণয় করব, চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করে দেব। তো চলতি সম্পদ নগদ ছিল 11,700, সরাসরি থেকে নিয়ে আসলাম। প্রাপ্য হিসাব 25,000, সঞ্চিতি থেকে প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনার সঞ্চিতিটা মাইনাস করে দিতে হবে। তো এরপর সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে, এটাও হলো, এই তিনটাই চলতি সম্পদ ছিল, আর নেই। তো এরপর চলতি দায় আছে দেখো, প্রদেয় হিসাব, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, তারপর ঘোষণাকৃত লভ্যাংশ। তো শেয়ার প্রতি 3 টাকা করে লভ্যাংশ দেওয়া ছিল, এখন তো শেয়ার সংখ্যা 2টা দেওয়া আছে, একটা 10,000 শেয়ার দেওয়া আছে, আর এক জায়গায় 8,000 শেয়ার দেওয়া আছে, কোনটা ধরবো
প্রশ্ন থাকতেই পারে, তাই না? তো অবশ্যই তোমরা ইস্যুকৃত এবং বিলিখিত শেয়ারের সংখ্যাটাই ধরবা যখন শেয়ার প্রতি লভ্যাংশ ঘোষণা করবে। অনুমোদিত শেয়ারের উপর শেয়ারের সংখ্যা ধরা যাবে না, বুঝতে পারছো তো? অর্থাৎ রেওয়া মিলে যে শেয়ার সংখ্যাটা দেওয়া থাকবে রেওয়া মিলের ভিতরে সেই শেয়ার সংখ্যা ধরবা, উপরে এটা ধরা যাবে না। তো 8,000 টাকা শেয়ার দেওয়া ছিল, 8,000 গুণন 3 দিলে কত হলো 24,000। তো 12,000, 5,000, 2,000 আর 24,000 যোগ করলে 43,000 হয়। চলতি সম্পদ কত ছিল আমাদের? 75,450। তো 75,450 থেকে 43,000 মাইনাস করলে বের হয় 32,450। এটি হলো চলতি মূলধন। তো এটাই ছিল বরিশাল বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017 আলোচনার বিষয়। তো আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। আর কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।